আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। এবং আপনি জানেন যে আমরা অনুষ্ঠানটিতে অতিথিদেরকে ডেকে নিয়ে আসি। তাদের সাথে আমরা আলোচনা করি বাংলাদেশের সার্বিক অর্থনীতির বিষয়ে, আলোচনা করি বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে, আলোচনা করি করোনার আঘাতে এই সেক্টরটাতে কেমন আঘাত পড়েছে অথবা আঘাতটা কতটুকু কাটিয়ে উঠতে পেরেছে এই বিষয়গুলোকে নিয়ে। এবং আপনারা জানেন যে আবারও কিন্তু করোনার প্রকোপ দেশে অনেক বেড়েছে। লাফিয়ে, লাফিয়ে প্রতিদিন কিন্তু করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এই যে রোগীর সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, এই যে উদ্বেগ, উৎকণ্ঠা, এই আতঙ্ক এটাও কিন্তু দিন, দিন বাড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত বছর যেমনটি হয়েছিল এই আতঙ্কের কারণে আমাদের অর্থনীতিতে একটা বিরাট আঘাত পড়েছে। ঠিক আতঙ্ক বলতে আতঙ্ক থেকে আমরা লকডাউনে যেতে হয়েছিল, সাধারণ ছুটিতে থাকতে হয়েছিল, সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। এখন কিন্তু এবছর এখন পর্যন্ত সবকিছু চলছে। এই চলমান চাকাটা, অর্থনীতির যে চাকা, সেই চাকাটা কতটুকু ঠিকঠাকভাবে চলবে এই লাফিয়ে বেড়ে ওঠা করোনার মধ্যে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এই বিষয়ে কথা বলার জন্য আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আপনাদের সাথে একে, একে পরিচয় করিয়ে দেই। প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। তারপর পরিচয় করিয়ে দিতে চাই জনাব রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, ঢাকা ব্যাংক। আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। আপনার সাথেও আমরা আজকে আলোচনা করব, যেহেতু আপনি একজন ব্যাংকার, ব্যাংকের নানা বিষয় নিয়ে কোভিড এর আমাদের আজকের আলোচনা আছে। দর্শক, প্রথমেই আমরা কথা বলতে চাই আমাদের যিনি ব্যাংকার রয়েছেন আমাদের সাথে, রফিকুল ইসলাম, ওনার সাথে ভাইস প্রেসিডেন্ট, ঢাকা ব্যাংক। আপনি চট্টগ্রামে রয়েছেন এই মুহূর্তে এবং আপনার অফিসও চট্টগ্রামে। জনাব রফিকুল ইসলাম, আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু বলবেন যে কোভিড যেভাবে লাফিয়ে, লাফিয়ে বাড়ছে, এই ক্রমবর্ধমান কোভিডের মধ্যে ব্যাংকের অবস্থা কি হবে? ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং একটা জনপ্রিয় চ্যানেলে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি প্রথমে একটু বলে রাখি যে আপনার কথাগুলো কিন্তু আমি মানে ভেঙে ভেঙে শুনছিলাম। লাস্টের কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার ছিল আমার কাছে, কিন্তু প্রথমে একটু মনে হচ্ছিল যেন কোনো সমস্যা হচ্ছে। তো আই এম সরি, এবং আমিও অনেক লেটে ঢুকেছি, টেকনোলজিক্যাল প্রবলেম ছিল সে। আমি দ্বিতীয়বারের মতো আপনার প্রোগ্রামে এসেছি। আমি খুবই সৌভাগ্যবান এবং আপনার মতো একজন প্রাজ্ঞ উপস্থাপকের সাথে কথা বলার সুযোগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক মহোদয়ের সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার কাছে। আপনি যে প্রশ্নটা করেছেন যে কোভিড-19 এবং আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির বর্তমান এবং ভবিষ্যৎ কি হতে পারে? আমি কিন্তু আপনার এই শোতে একবার এসেছিলাম যখন করোনা ভাইরাস কোভিড-19 স্টার্ট হয়েছে। প্রায় তার ঠিক পরপরই আপনি আমাকে ঠিক এরকম একটা প্রশ্ন করেছেন। কিন্তু আজকের প্রশ্নটার উত্তরটা একটু ডিফারেন্ট হবে। কোভিড-19 আমরা ভেবেছিলাম যে এটা মনে হয় চলে যাবে বা চলে যাচ্ছে এবং কিছুটা আশাবাদী হয়েছিলাম যখন ভ্যাকসিন এসছে এবং আমরা সবাই প্রায় যারা 40 প্রফেশনাল নাগরিক, আমরা সবাই কিন্তু ভ্যাকসিন নিয়েছি এবং একটা আশার জায়গায় কিন্তু আমরা আসতে শুরু করেছিলাম, আশায় বুক বাঁধতে শুরু করেছিলাম যে আমাদের হয়তো বিদায় নিয়ে যাচ্ছে এবং মানব জাতি তার নিজের সার্ভাইভাল এর জন্য এই ভ্যাকসিনটা আমরা আবিষ্কার করতে পেরেছি এবং আমরা আবিষ্কার করে ফেলছি। কিন্তু এখন এটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি আসলে আমরা এই যে ভ্যাকসিন গুলো যে পৃথিবীতে আসছে, এই ভ্যাকসিন গুলোর যে আসলে কার্যকারিতা কিরকম, আদৌ কি কোভিড-19 এর উপরে এটা কি ইমপ্যাক্ট আসছে কিনা বা কতটুকু আসতে পারে, সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে। তারপরেও আমরা আশাবাদী মানুষ, আমরা চাই যে মানব জাতি তার অস্তিত্ব ধরে রাখুক এবং মানব সভ্যতা আরো অনেক অনেক যুগ বছর থাকুক, এগিয়ে যাক, সেই প্রত্যাশাই করছি আমরা। তো আমি এখন ধরে নিব যে কোভিড এখনো যায়নি, কোভিড আছে এবং এখনো শোনা যাচ্ছে যে যে কেউ কেউ বলছেন যে লকডাউন হতে পারে বা সাধারণ ছুটি ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে আসলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি হবে? আমি একজন ব্যাংকার, আসলে আমি যেটা আমার জীবিকা,
সেই জীবিকার ক্ষেত্রটা নিয়ে আমি কথা বলতে চাই। কারণ আমরা কোভিড-19 পুরো ১ বছর আমরা দেখেছি যে বিশেষ করে আমরা যাদেরকে নিয়ে কাজ করি সেই বিজনেস কমিউনিটি কিন্তু যার পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য। কারণ আমাদের দেশের টোটাল ইকোনমিটা ডিপেন্ড করে ফরেন রেমিটেন্স এর উপরে এবং ইন্টারন্যাশনাল বিজনেস লাইক এক্সপোর্ট এর উপরে। এই ২ জায়গা থেকে কিন্তু আমাদের দেশের মেইন ফরেন কারেন্সি আর্নিংসটা হয়। কিন্তু এই যেসব ক্ষেত্র থেকে এই ফরেন কারেন্সি আর্নিংসটা আসে, সেই বিশ্ব বিশেষ করে ডেভেলপড কান্ট্রিজ আই মিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএস ভুক্ত দেশগুলো তারা কিন্তু আ আ আ খুবই মানে ড্যামলি এফেক্টেড হয়েছে। এবং সেই কারণে আমরা কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক কমে গেছে এবং যা এক্সপোর্ট হয়েছে তার মধ্যে কিন্তু অনেক প্রসিড কিন্তু আমরা এখনো পাইনি এবং পাচ্ছি না। এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বায়াররা কিন্তু স্টার্ট করেছে ডিসকাউন্ট চাওয়া। অনেক বায়ার কিন্তু 50% কেউ 40% ডিসকাউন্ট চাচ্ছে এবং ডিসকাউন্ট চাইতে গিয়ে হচ্ছে কি যে তাদের যে ট্রেড ফিন্যান্স আমরা করেছি সেই ট্রেড ফিন্যান্সের কিন্তু ভ্যালু কমে যাচ্ছে। আর এই ট্রেড ফিন্যান্সের ভ্যালু কমে যাওয়ার অর্থ হচ্ছে যে এই লোনগুলো আস্তে আস্তে ব্যাড লস হচ্ছে, ব্যাড লোন হচ্ছে। ব্যাড লোন হলে কিন্তু আল্টিমেটলি সাফার করুন এক্সপোর্টাররা, তাদের উপরে বিশাল একটা লোনের বার্ডেন কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমাদের শুধু ডোমেস্টিক মার্কেট নিয়ে এখন আমরা কিন্তু বসে থাকলে চলবে না। আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল বিজনেস এর সাথে বাংলাদেশের বিজনেস কিন্তু মোর অর লেস খুবই বিশালভাবে জড়িত। তো শুধু আমাদের দেশের করোনা পরিস্থিতি উন্নতি হলেই যে আমরা যে খুব ভালো করব, আমাদের ইন্ডাস্ট্রি খুব ভালো হবে তা না। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমরা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত এবং বহির্বিশ্বের সাথে জড়িত। বহির্বিশ্বের অবস্থা যদি ভালো না হয়, তাই এই দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি তথা অর্থনীতির উপরে কিন্তু বিশাল একটা ইমপ্যাক্ট আসবে এবং এই ইমপ্যাক্টটার ধকল কাটিয়ে উঠা আমাদের মতো এই উন্নয়নশীল দেশের জন্য খুবই মারাত্মক হবে বলে আমি মনে করি। আর আমাদের ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেই আরেকটা ইস্যু আমি যেটা বলতে চাই যে আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আজকে একটা সার্কুলার হয়েছে যে ঋণের কিস্তি এবং লোন রিপেমেন্ট এর ব্যাপারে আরেকটা ফ্লেক্সিবিলিটি দিয়ে একটা সার্কুলার ইস্যু হয়েছে এবং সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে আমাদের হয়তো এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কিন্তু অনেক দিন পর্যন্ত একটা আঘাত বা আমাদের দেশের ইকোনমিতে আসতে পারে। সেজন্য কিন্তু উনি কিন্তু ওনার ফোরসাইটেডনেস দিয়ে উনি আগেভাগে বুঝতে পেরেছেন যে এরকম একটা পরিস্থিতি যদি ব্যবসায়িক সম্প্রদায়কে দেওয়া যায় তাহলে তারা মনে হয় কিছুটা রিল্যাক্স পাবে, কিছুটা ব্রিদিং স্পেস পাবে এবং এই মহামারীকে কাটিয়ে ওঠার জন্য ওনারা মনোবল পাবে। তো সর্বোপরি ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমি মনে করি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন ইউরোপ এবং আমেরিকাতে আবার নতুন করে যখন একটা স্থবিরতা গন্ধ পাচ্ছি, আভাস পাচ্ছি, তাহলে আবার কিন্তু ইকোনমি কিন্তু আবার সে আগের শেপে যতটুকু এগিয়েছিল আমার মনে হয় ঠিক তার চেয়ে বেশি পিছিয়ে যাবে যদি এই করোনার দ্বিতীয় ঢেউ যদি উন্নত বিশ্ব যদি মোকাবেলা করতে যদি ব্যর্থ হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সাথে কিছু আবারও যুক্ত হচ্ছি। এ পর্যায়ে আমরা যুক্ত হতে চাই আম জনাব ডক্টর প্রফেসর ইলিয়াস হোসেন আপনার সাথে। জনাব রফিকুল ইসলাম বলছিলেন যে দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য শুধু আমরা একা কাজ করলেই হবে না, বিশ্ব পরিস্থিতি ভালো হতে হবে। কারণ হচ্ছে বিশেষ করে তিনি একজন ব্যাংকারের পার্সপেক্টিভ থেকে তিনি বলেছেন যে ব্যাংকের বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু এখন বর্তমানে ব্যাংক বেশিরভাগ যে লোনগুলো দিয়ে রেখেছে এটা কিন্তু যারা এক্সপোর্ট রিলেটেড বিজনেস করে সেই সংখ্যক বড় পার্টিগুলো, বড় ক্লায়েন্টগুলো কিন্তু তারাই। এখন তিনি একটি কথা বলেছিলেন, বায়াররা ডিসকাউন্ট চাচ্ছে। এই ধরনের ঘটনা বাংলাদেশ মনে হয় আগে তেমনভাবে ফেস করেননি। তিনি ব্যাংকার, তিনি ভালো বলতে পারবেন। ফেস করেছেন কি করেননি সে প্রশ্নের উত্তরটা একটু নিয়ে নেই যে, বায়াররা ডিসকাউন্ট চাচ্ছে আপনি বলছিলেন। এই ঘটনা কি বাংলাদেশ আগে ফেস করেছে? বা আপনি আপনার ব্যাংকিং ক্যারিয়ারে দেখেছেন এই ধরনের বিষয়? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বা এক্সপোর্টাররা যে ডিসকাউন্ট এখন হুজুগে ডিসকাউন্ট গুলো চাচ্ছে, মানে বারবার বায়ারদের কাছ থেকে ডিসকাউন্ট রিকোয়েস্ট গুলো আসছে। সেই রকম জি, ডিসকাউন্ট কি এর আগে কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশের এক্সপোর্টাররা এক্সপোর্ট হয়েছিল কিনা? এই তো আপনার প্রশ্ন, তাই জি, না? জি, জি, হ্যাঁ। বাংলাদেশের এক্সপোর্ট বিজনেস এর ক্ষেত্রে ডিসকাউন্ট এর বিষয়টা কিন্তু আগেও ছিল বা আগে চেয়েছে। সেটা কিন্তু এইরকম ভাবে না। সেটা হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে যে কোন একটা গুডস আমেরিকাতে বা ইউরোপে গিয়েছে, সেখানে কোয়ালিটি ইস্যুতে কিন্তু তারা হয়তো দেখা যাচ্ছে যে 10% 5% ডিসকাউন্ট চাচ্ছে বা 15% ডিসকাউন্ট চাচ্ছে এবং সেটা বায়ার সেলার নেগোশিয়েট করে কিন্তু তারা কিন্তু সেটা সেটেল করেছে। কিন্তু বর্তমান বিষয়টা হচ্ছে যে খুবই ভয়াবহ। ভয়াবহ বলতে আমি এইটা বোঝাচ্ছি যে আমি এক্সপোর্ট করেছি কনসাইন, যেমন $2 মিলিয়ন আমি এক্সপোর্ট করেছি।
আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। মানে দেখা যাচ্ছে আমি $2 মিলিয়ন এক্সপোর্ট করেছি, $2 মিলিয়ন কিন্তু আমার কিন্তু এই এখনো পর্যন্ত আমি পাইনি। সে ফর এক্সাম্পল, যেমন 60 ডেজ ডেফার্ড বেসিসে পাঠিয়েছি, বায়ারের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল আমি কনসাইনমেন্ট পাঠাবো, তুমি অ্যাকসেপ্টেন্স দিবা, 60 দিন পরে তুমি আমাকে পেমেন্ট দিবা। 60 দিন চলে যাওয়ার পরেও আরো বাকি 60 দিন যাওয়ার পরেও কিন্তু কোনো এই প্রসিড কিন্তু বাংলাদেশে আসছে না। আবার তারা যেই সব অর্ডার গুলো নেয়ার কথা ছিল সেগুলো কিন্তু ওয়্যার হাউসে পড়ে আছে, কিন্তু সেই ওয়্যার হাউস থেকে নেয়ার বিষয়টাও তারা কিন্তু এখন কিন্তু কোনো কথাবার্তা বলছে। ওদের দেশে রিটেল মার্কেট কিন্তু হিউজলি এফেক্টেড, মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে। বায়ার যারা ছিল এখানে, রিটেল বায়ার্স যারা ছিল, রিটেল পারচেজার যারা ছিল, তারা কিন্তু তাদের কিন্তু কেনার স্পিডটা কমে গেছে। আর বিশেষ করে এখন কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এখনো চলছে, সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের মেইনলি ওভেন ইন্ডাস্ট্রি কিন্তু হিউজলি এফেক্টেড। ওভেন থেকে যেসব এক্সপোর্ট গুলো হচ্ছে সেগুলো কিন্তু ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে নিটের দিকে চলে যাচ্ছে। ঘরে বসেই কিন্তু পরা যায়, ঘরে বসেই তারা কিন্তু এই গার্মেন্টস করে কিন্তু কাজ করতে পারে। তো সর্বোপরি ওই ইকোনমিতে যেহেতু বায়ারদের পারচেজিং পাওয়ার কমে গেছে, তারা কাজকর্ম কিন্তু সেখানে কমে যাচ্ছে, বা ইকোনমি যে মুভমেন্টে যে স্পিডে চলার কথা সেই স্পিডে চলতে পারছে না। ফর দ্যাট রিজন এই বায়ার ডিমান্ডদের কিন্তু ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে এফেক্ট হচ্ছে কিন্তু আমরা। তারা হয়তো কনসাইনমেন্ট নিয়েছে, প্রসিড দিচ্ছে না, হয়তো ডিসকাউন্ট চাচ্ছে। আবার সবচেয়ে ভয়াবহ হচ্ছে কনসাইনমেন্ট। জি, আমরা উত্তরটা পেয়েছি। যে উত্তরটা আসলে জানতে চাচ্ছিলাম ওনার কাছ থেকে, সেটা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে, যদি একটা ডিল হলো, সেই ডিলের মধ্যে যেমনটি তিনি বলছিলেন যে সাপোজ $2 মিলিয়ন একটা ডিল হলো। তারপরে এখন তিনি একটা উনার পূর্বের আলোচনায় তিনি কিন্তু একটা ফিগারও বলেছিলেন যে 50% 40% ডিসকাউন্ট চাচ্ছে। এখন একটা প্রোডাক্ট আসলে বাংলাদেশে তো খুব কম্পিটিটিভ বিজনেস হয়ে থাকে আমরা জানি, এবং সেই কম্পিটিটিভ বিজনেসে প্রফিট মার্জিনও বেশ কম থাকে। সেখানে প্রোডাক্টের উপর যদি 50% বা 40% ডিসকাউন্ট চাওয়া হয়, তখন আসলে এই ইন্ডাস্ট্রি রান করাই তো কঠিন হয়ে যাবে। এমন পরিস্থিতি যদি হয়, তখন আমাদের এক্সপোর্টের উপর একটা বড় আঘাত এবং ডিমান্ড কমে যাওয়া, তিনি যেটা বলছিলেন, পুরো পরিস্থিতিটাতে তখন আসলে বাংলাদেশের আগে থেকেই তো ভাবা উচিত। আপনি কি বলেন? জি, ধন্যবাদ জনাব খলিল চৌধুরী, আমাকে এই চ্যানেল এস এর এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য, এবং তার সাথে সাথে আমাদের সঙ্গে যে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। উনি যে কথাটি বলেছেন সেটি সত্য। উনি যেই কথাটা বলেছেন সেটি একটা সাইড বলেছেন। আসলে প্রবলেমটা আরো ভয়াবহ, কারণ এই যে আমরা এক্সপোর্ট করছি, এক্সপোর্টের যে প্রসিডের ক্ষেত্রে তারা যে ডিসকাউন্ট চাচ্ছে, এর নানান ধরনের ইফেক্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক এফেক্ট, যেটির কথা তিনি বলছেন যে ইন্ডাস্ট্রিগুলো তাহলে চলবে কি করে, তারা যদি তাদের এক্সপোর্টের মূল্য না পায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সমস্যা বাঁধবে। তারা কি তাদের কাজ চালিয়ে যেতে পারবে? যদি তারা তাদের কাজ চালিয়ে যেতে না পারে, তাহলে শ্রমিকদেরকে লে অফ করতে হবে, অনেক শ্রমিক তাদের চাকরি হারাবে, এটি একটি দিক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ম্যাক্রো ইকোনমিতে এর একটা প্রভাব পড়ছে। যখন আমি আমার এক্সপোর্ট প্রাইসের ক্ষেত্রে ডিসকাউন্ট তারা চাচ্ছে, সেটি সাম সর্ট অফ ডিসকাউন্ট হয়তো বা অ্যালাউ করতেও হবে, তখন কিন্তু আমার টোটাল এক্সপোর্ট আর্নিং মানে কমে যাচ্ছে। অর্থাৎ যে ম্যাক্রো ইকোনমিতে যে একটা আমাদের গুরুত্বপূর্ণ ভেরিয়েবল হচ্ছে এক্সপোর্ট আর্নিং, সেটার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ কান্ট্রিতে আমার দেশের যে টোটাল আয়, যেটা জিডিপির একটা অংশ, সেটি কিন্তু কমে যাচ্ছে। তো এক্ষেত্রে যেহেতু বাংলাদেশ একটা ওপেন ইকোনমি, বাংলাদেশের ইকোনমি বিশ্বের ইকোনমির সঙ্গে একেবারে ইন্টিগ্রেটেড, সুতরাং এই প্রভাব আমাদের উপর পড়বে। এটা থেকে আমাদের মানে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। সুতরাং যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এর প্রভাবটাকে আমরা কি করে মিনিমাইজ করব। সেজন্য সরকারকে এখানে দুই ধরনের কাজ করতে হবে। প্রথমত, যে কান্ট্রিগুলো থেকে যে সমস্ত বায়াররা ডিসকাউন্ট চাচ্ছে, সেখানে একটা নেগোশিয়েট করার ব্যবস্থা করতে হবে। আমাদের সেই সমস্ত দেশে যে হাই কমিশনগুলোতে বা দূতাবাসগুলোতে যে ইকোনমিক যে মানে কনসুলেটগুলো আছে, কাউন্সিলর আছে,
তারা এই বিষয়গুলো তারা নেগোশিয়েট করতে হবে তাদের মাধ্যমে, যাতে এই ডিসকাউন্টটা মিনিমাইজ করা যায়। যেমন আপনি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু যখন কোভিড শুরু হয়েছিল তখন কিন্তু অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। বাংলাদেশ সরকার এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু অত্যন্ত সাকসেসফুলি বিভিন্ন দেশের সঙ্গে নেগোশিয়েট করে কিন্তু এক্সপোর্টগুলো, তারা অনেকগুলো এক্সপোর্ট আমরা যেগুলো বাতিল করেছিল সেগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। সুতরাং এক্ষেত্রেও আমাদের নেগোসিয়েশনে যেতে হবে। নেগোসিয়েশনে যাওয়ার পরেও হয়তো দেখা যাচ্ছে যে আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিতে হবে। দিতে হলে এখন ক্ষতিগ্রস্ত আরেকটা সেক্টর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ব্যাংকিং সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের ব্যাড লোন পড়ে যাচ্ছে, তাদের মধ্যে চাপের সৃষ্টি হচ্ছে। সুতরাং সরকারকে একদিকে হচ্ছে বিদেশি বায়ারদের সঙ্গে নেগোশিয়েটের ব্যবস্থা করতে হবে আমাদের যে ইকোনমিক কনসুলেটগুলো আছে তাদের মাধ্যমে। দুই হচ্ছে ব্যাংকিং খাত যাতে এই কারণে যে সমস্ত ব্যাংকগুলো এলসি করে, এলসির যাদের মাধ্যমে এক্সপোর্টগুলো হয় তাদের যাতে লিকুইডিটিতে সমস্যা না হয় সেই দিকটা সরকারকে দেখতে হবে, সাপোর্ট দিতে হবে। এবং তিন হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো, যে কারখানা, শিল্প কারখানা, যে ফ্যাক্টরিগুলো যারা এক্সপোর্ট করছে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মানে কার্যক্রম যাতে বন্ধ না হয়, অর্থাৎ তাদেরকে আরো সাপোর্ট দিয়ে যাতে অর্থনৈতিক তাদের যে উৎপাদন কার্যক্রমটা এটা যাতে চালানো যায় সেই দিক থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি হচ্ছে স্পেসিফিক এই প্রবলেমটার একটা সমাধান। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার তো অল্টারনেটিভ অপশনটাও দেখতে হবে। যখন আমি দেখছি যে আমার এক্সপোর্ট সেক্টর এই মুহূর্তে ভালো পারফর্ম করতে পারছে না, এবং আমরা তো একসময় মনে করছিলাম যে কোভিড চলে যাচ্ছে এবং আমাদের এক্সপোর্ট ক্রমাগত ভালো হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্মুথ হয় নাই। এক মাসে বাড়ছিল, আরেক মাসে কমছিল, কিন্তু আমরা আশা করছিলাম যে এটা একটা ভালোর দিকে যাবে। কিন্তু হঠাৎ করে আমরা গত 2 সপ্তাহ ধরে দেখছি যে এটা বাড়ছে, এবং এখন মনে হচ্ছে যে কোভিড কখন যাবে এর কোনো ঠিক নাই। তাহলে একটা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট যখন একটা কান্ট্রি, শুধু এক্সপোর্টের উপর আমাদের অর্থনীতিকে এখন মানে নির্ভর করালে চলবে না। সুতরাং অর্থনীতিবিদদেরকে এবং সরকারকে আমাদের ভাবতে হবে যে ইন্টারনাল ডিমান্ডকে স্ট্রেংথেন করে, আভ্যন্তরীণ চাহিদাকে শক্তিশালী করে অর্থনীতিটা কিভাবে টিকে থাকতে পারে সেটি আমাদেরকে এখন আরো বেশি জোরালো করতে হবে। কারণ আমাদের অর্থনীতির 85% এমপ্লয়মেন্ট হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরের, এবং এগুলো দেশীয় পণ্য উৎপাদন করে, চাহিদাগুলো দেশি। সুতরাং তাদের চাহিদা, দেশীয় ডিমান্ডটাকে যদি ইনক্রিজ করানো যায়, এটাকে যদি শক্তিশালী করানো যায়, তাহলে হচ্ছে কি যে তাহলে এই ইন্টারনাল ডিমান্ডের উপর ভিত্তি করে আমাদের জিডিপির যে রিকভারিং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অব্যাহত রাখবে বলে আমি আশা করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর আরো একটা বিষয় একটু যোগ করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে রফিক সাহেব আরো একটা কথা বলছিলেন যে ঋণের কিস্তির সময় বাড়ছে। এটা কিন্তু গত 1 বছর যাবতই বাড়ছিল। বাড়তে 1 বছর হয়ে এলো প্রায়। এখন আরো বাড়ানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে এমন অনেক প্রতিষ্ঠানই আছে যারা কিন্তু ঋণের কিস্তি গত 1 বছরে ঠিকঠাকভাবে পরিশোধ করেনি, এবং এটার একটা সুযোগও নিয়েছে অনেক প্রতিষ্ঠান। বিশেষ করে আরএমজি সেক্টরকেই তো বেশি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছিল। তারা কিন্তু অনেকে এটার একটা সুযোগও নিয়েছে। সুযোগটা নিয়েছে এমনভাবে যে তারা বিজনেস করেছে, এক্সপোর্টও করেছে, পেমেন্ট পেয়েছে, কিন্তু ব্যাংকের ঋণের কিস্তির টাকা পরিশোধ করেনি। তো সেই সুযোগের কথাটা যদি বাদ দেই, বাকি কথাটার যদি বাকিটুকুতেই যদি থাকি, তবুও তো এটা একটা বিরাট বোঝা বলে মনে হয়। আদৌ কি আসলে মানে অনাদায়ী ঋণ আরো বাড়বে এখান থেকে, তাই মনে হয়, নাকি এই কিস্তিটা আস্তে আস্তে পরিশোধ হবে বলে মনে হয়? এখানে আমরা যদি ইন জেনারেল পলিসি নেই যে কোভিডের প্রেসারের কারণে আমরা কিস্তির সময়টা বাড়িয়ে দিচ্ছি বা পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, সেক্ষেত্রে এটা তো অবভিয়াসলি সমস্যা বাড়বে। কারণ এই প্রক্রিয়াটা, এই পদক্ষেপটা নেওয়ার সাথে সাথে সরকারকে ভিজিলেন্ট হবে। কারণ আপনি সঠিক বলেছেন যে কারো দরকার যে কিস্তি পরিশোধ করতে পারছে না তার কিস্তিটার মেয়াদ আমি বাড়াই দিতে পারি, কিন্তু কেউ এই সুযোগে যারা সুযোগ নিচ্ছে, যাদের কিস্তি পরিশোধ করার শক্তি আছে, তারাও এই সুযোগটা যখন নিচ্ছে তখন অবভিয়াসলি ব্যাংকের ব্যাড লোন বেড়ে যাবে, এবং ব্যাংকগুলো আলটিমেটলি
মারাত্মক সমস্যায় পড়ে যাবে। এবং একটা দেশের ব্যাংকিং সেক্টর যদি সমস্যায় পড়ে যায়, তাহলে এরা ব্যাংকিং ব্যবস্থা যখন মারাত্মক সমস্যায় পড়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হবে, ইনভেস্টেবল ফান্ডের মানে পরিমাণে স্কুইজ হয়ে যাবে এবং আমরা মারাত্মক সমস্যায় পড়ে যাব। সুতরাং আপনি খুব কাইন্ড হন, ইউ ক্যান বি কাইন্ড এনাফ টু এক্সটেন্ড দ্য মানে কিস্তিগুলোকে আপনি বাড়াতে পারেন, কিন্তু আপনাকে এখানে কিন্তু ভিজিল্যান্ট হতে হবে যে কাদের দরকার এবং কাদের দরকার নয়। যারা গুড পারফর্ম করছে কিন্তু তাদের আসলে রিয়ালি দরকার, তাদেরটা আপনি বাড়ান, কিন্তু যারা সুযোগ নিচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করার দরকার। কারণ আমাদের করোনা শুরু হয়ে গেছে কিন্তু 1 বছর আগে। এতদিনে আমাদের এই ব্যবস্থাগুলো কিন্তু ডিভাইস আউট করা, ওয়ার্কআউট করা দরকার ছিল। জি, ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই রফিকুল ইসলাম আপনার সাথে, যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা আরো বাড়ানো হলো। এখন আরো বাড়ানোর পরে কিছু ব্যবসায়ী আছে যারা এ থেকে সুবিধা নিল, তারা এক্সপোর্ট করেছে, এর মধ্যে সে এক্সপোর্টের পেমেন্টও পেয়েছে কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করেনি। তো সেই জায়গাটাতে কি একটু ক্ল্যারিফাই করা উচিত ছিল না বলে আপনার মনে হয়, যে এই ধরনের ঘটনা যাতে না ঘটাতে পারে এই সুযোগটা নিয়ে? না, ধন্যবাদ। এটা স্যার আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত স্যার যেটা বলেছেন, একদম যথার্থই বলেছেন যে আমরা যারা ব্যাংকে আছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা যারা কাজ করছি, এটা আমরা কিন্তু বুঝতে পারছি যে ঢালাও ভাবে যে ঋণের কিস্তি না দেওয়া, এটা কিন্তু সুযোগ নিচ্ছে। এবং যারা ইকোনমিতে আমরা যারা এই ব্যাংকার আমরা ধরনের বুঝতে পারি নির্দেশনা আপনি যে কিন্তু বলছিলেন, রফিক সাহেব আপনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসেছে। বাংলাদেশ ব্যাংক অন্য সবগুলো ব্যাংকে পরিচালনা করে থাকে। তো বাংলাদেশ ব্যাংকও কি ব্যাপারটা বুঝতে পারছে নিশ্চয়ই, বুঝেও কেন এই ধরনের না, সুবিধা তাদের দিচ্ছে? এইটা বুঝতে পারছে। আমি আসলে এই ওপেন ফোরামে আসলে এটা আপনিও বুঝেন, আমাদের প্রফেসর স্যারও বুঝেন যে ওপেন ফোরামে অনেক কথা কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে। আমরা এটা কিন্তু যদি রিয়েলি যদি প্রফেশনালরা যদি এই রকম সার্কুলার করতো তাহলে কিন্তু এটা এরকম হতো না। কিন্তু এইটা এমন একটা জায়গা, আমি কথাগুলো আসলে বলতে চাই না, কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে এখানে কিন্তু খারাপ বড়রা যারা কিন্তু করোনাকে কিন্তু উপলক্ষ করে, আমরা দেখেছি করোনা শুরু হয়েছে গত মার্চ মাসের আগে থেকে, গত 2 বছর আগের থেকেও 2017, 18, 19 যারা খারাপ লোন ছিল এবং যারা কিন্তু 2020-এর শুরু তো খারাপ ছিল, হ্যাঁ, তারাও কিন্তু এই করোনা আসার পর এখন করোনাটাকে সবার আগেই সামনে নিয়ে আসছে। দেখেন করোনা হয়েছে, আমার এই আজকে অবস্থা, আমি এখন দিতে পারছি না, আমি আমার এই অবস্থা আমাকে, কিন্তু তারা দেখা যাচ্ছে কি তাদের কিন্তু 2016, 17, 18 তে হিউজ স্টক লস, এবং 2016, 17, 18 তে কিন্তু তাদের কিন্তু অনেক এই ফোর্স লোন হয়েছে। যে ফোর্স লোন গুলোর এগেইনস্টে যে আন্ডারলাইং গুডস আছে, যে গুডস গুলাকে আমরা কিন্তু কাভারেজ রেখে কিন্তু ফোর্স লোন ক্রিয়েট করে কিন্তু আমরা লোন দিয়েছিলাম, সেই ফোর্স লোন গুলোর অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে কিন্তু করোনার আগে 3 বছরও তাদের কিন্তু কোনো কিন্তু খবর ছিল। এটা বাস্তব কথা, আমরা একদম প্র্যাকটিক্যালি যা দেখেছি তা বলছি। কিন্তু যারা প্রকৃতই কিন্তু ভালো ব্যবসায়ী, যারা কিন্তু ব্যবসা করতে চায়, করোনা তারা এফেক্টেড হয়েছে ঠিকই, কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু রিকভার করছে বা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এবং তাদের যে ফিনোমিনাল এফোর্ট টু রিকভার দ্য ক্রাইসিস মোমেন্ট অফ কোভিড-19, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের চোখে কিন্তু ভাসমান। আমি আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা বড় স্টিল কোম্পানি, আমি নাম বলবো না, স্টিল কোম্পানি, তাদের কাছে এত হিউজ লিকুইড এখন আছে, তাদেরকে আমরা 6% লোন দিতে চাচ্ছি, তারা বলছে না, এটা যদি 3% আমরা নিব না। তাহলে এটা অর্থ কি? তাদের সেলস কিন্তু বেড়েছে, তাদের সেলস বেড়েছে বলে তাদের কিন্তু ক্যাশ ক্রাইসিস নাই, তাদের কাছে হিউজ ক্যাশ, এই জন্য তারা ব্যাংকে টাকা দিয়ে ফেলতে চাচ্ছে। তাহলে মানে কি? তাহলে বোঝা যাচ্ছে যে যারা সত্যিকারে ব্যবসা করছে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ কিন্তু হ্যাঁ নষ্ট হয়েছিল প্রথম 6 মাস বা 7 মাস 8 মাস, কিন্তু লাস্ট 3 মাস কিন্তু মোটামুটি ইকোনমি কিন্তু ভালোই গেইন করছিল, এখনো কিন্তু সেইটার এই মোমেন্টামটা আছে। কিন্তু যারা কিন্তু আগে থেকে উইলফুলি কিন্তু ইকোনমিতে একটা ড্যান্ট ক্রিয়েট করেছে বাই উইলফুল ডিফল্টিং, একদম উইলফুলি যারা করে, তারা কিন্তু করোনাকে কিন্তু উপলক্ষ নিয়েছে, এবং তারা কিন্তু এখন কিন্তু এই সার্কুলার গুলো কিন্তু ক্যাশ করছে। বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলার গুলো হচ্ছে, এই সার্কুলার গুলো কিন্তু ক্যাশ করছে। সেন্ট্রাল ব্যাংক কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন তো সেন্ট্রাল ব্যাংক তো একটা ভালো বড়োয়া খারাপ বড়োয়ারের জন্য তো এইভাবে করতে আর সার্কুলার দিতে পারেন, এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে কিন্তু আমরা যারা ফিল্ডে কাজ করি তাদের। যেমন আমরা প্রণোদনা দেওয়ার সময় আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে যারা কিন্তু জেনুইনলি সাফারার তাদের জন্য কিন্তু আমি কাজ করেছি, কিন্তু যারা কিন্তু
আমি আমি দেখলাম যাদের জন্য প্রণোদনা দিলেই কিন্তু সেই প্রণোদনাও কিন্তু ডিফল্ট হয়ে যাবে। তো আমি তাদের জন্য কিন্তু কখনো কিন্তু ওইভাবে আমরা করিনি। তো মোদ্দা কথা হচ্ছে ইন এ নাটসেল আমি আপনার প্রশ্নের যে উত্তরটা দিতে চাই সংক্ষেপে সেটা হচ্ছে যে এই সার্কুলার গুলোর সুযোগ নিচ্ছে খারাপ বড়োয়াররা, যারা উইলফুলি সবসময় কিন্তু একটা উপলক্ষ নিয়ে একটা তাদের নিজের রোগটা নিয়ে ব্যবসা করতে চায়। যে আমি একজন পেশেন্ট, আমি যদি মনে করি যে আমার রোগ জীবনও ভালো না হোক, আমি এই রোগ আছে এটা দিয়ে আমি সবার সিম্পেথি আদায় করবো, সাহায্য সহযোগিতা নিব, তাহলে কিন্তু সে এই রোগ কখনো তার ভালো হবে না, হলেও সে বলবে। এইটাই হচ্ছে যে এখন এইভাবেই কিন্তু এই এক্সাম্পল দিলাম এই কারণে, এইভাবেই কিন্তু এই সরকারের প্রণোদনাগুলো, বাংলাদেশ ব্যাংকের ইনসেন্টিভ গুলোকে এইভাবে কিন্তু কিছু ব্যবসায়ী কিন্তু এটা মিসইউজ করছে, এটা কিন্তু সুযোগ নিচ্ছে আর কি। জি। আমরা আরো একটা বিষয় আপনার সাথে সংযুক্ত করতে চাই এবার প্রণোদনা বা লোন এই বিষয়গুলো থেকে একটু সরে আসতে চাই। কোভিড নিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে কোভিড এর প্রভাব হঠাৎ করে অনেকটাই বেড়েছে এবং শুধু যে প্রভাব বেড়েছে তা কিন্তু নয়। একটা ভালো কথাও আছে সেখানে যে আগে যা টেস্ট করা হতো সেখান থেকে টেস্টের সংখ্যাও কিন্তু বেড়েছে। তো এই দিকটা ভালো দিক যে টেস্টের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তার সাথে সাথে রেজাল্টও কিন্তু বাড়ছে, আমরা বেশি আক্রান্ত মানুষের সংখ্যাও পাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে অনেকে জানেই না যে আমার কোভিড আছে, সে কিন্তু সবার মধ্যে চলাফেরা করছে এবং ব্যাংকে আসছে বা অন্যান্য প্রতিষ্ঠানে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি একজন ব্যাংকার হিসেবে মানে আপনারা ব্যাংকাররা কি পদক্ষেপ নিচ্ছেন? এবং কোভিডের মানে আমরা মাঝখানে দেখেছিলাম যে অনেকটাই শিথিলতা ছিল। মাস্ক পড়েছে ঠিক আছে, পরার জন্য একটা পড়েছে আরকি কোন রকমে। এসে আবার সে ভিতরে মাস্কটা খুলে ফেলেছে। ঢোকার সময় দারোয়ান বলছে মাস্ক ছাড়া ঢুকতে পারবেন না। সে মাস্কটা পরে ঢুকলো। ঢুকে সে আবার মাস্কটা খুলে ফেলেছে। হাতে একটু তাকে ওই হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। না, না আমার এগুলো লাগবে না, আমার কাছে আছে। কিন্তু দেখা যাচ্ছে উনি ঠিকই টাকা ধরছেন, পাশের জনকে দিচ্ছেন বা ব্যাংকারকে দিচ্ছেন, ব্যাংকারের কাছ থেকে নিচ্ছেন, কোন কাগজ নিয়ে সই করছেন, কলমটা নিচ্ছেন। তো এই যে টাচ গুলো হচ্ছে বিভিন্ন জায়গায়। এই জায়গাগুলোতে আসলে আপনারা ব্যাংকের পক্ষ থেকে এখন কি কোনো জোরদার করেছেন কিনা কোনো পদক্ষেপ? ধন্যবাদ। আপনি খুবই রেলেভেন্ট প্রশ্ন করেছেন এবং আমি খুবই খুশি হয়েছি যে আপনি এই অনুষ্ঠানের আমি এই প্রশ্নটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লেগেছে, রেলেভেন্ট। আমি আজকে সকালে যখন অফিসে পৌঁছার পরে আমি যখন ইমেইলটা ওপেন করলাম, সর্বপ্রথম আমার একটা মেইল আসছে আমার জেনারেল সার্ভিস ডিভিশন, আমরা জিএসডি বলি। সেখানে আমাদের জিএসডি হেড ৩টি প্রশ্ন করেছে যে আপনি কি কথা বলছেন, আপনি কাস্টমারের সাথে মাস্ক ছাড়া, আপনি কি মাস্ক ছাড়া কাস্টমারের সাথে কথা বলছেন? তাহলে কি আমি কাস্টমারের ক্ষতি করছি? আরেকটা প্রশ্ন উনি করেছেন, আমি মাস্ক পরেছি কিন্তু কাস্টমার পরেনি। তাহলে উনি কিন্তু অন্যান্য কাস্টমার বা আমার ক্ষতি করছে। এইরকম করে আমি খুব উনাকে ফোন করে আমি ধন্যবাদ দিয়েছি যে এই ৩টা প্রশ্ন কেউ যদি হৃদয়ঙ্গম করে আমাদের কলিগসরা, এবং আমি আমার কলিগসদের মধ্যে সবার কাছে শেয়ার করব যে অ্যাকচুয়ালি তাই, আপনি কিন্তু ঠিকই বলেছেন যে আমাদের কিন্তু মাস্ক পরা বা জনসমাগম এড়িয়ে চলা বা সোশ্যাল ডিসটেন্স মেনটেন করা বা আমাদের ক্যাশ কাউন্টারে একটা ৩ ফিট করে আমাদের ডিসটেন্স মেনটেন করা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে প্রেসক্রিপশনটা আমাদেরকে দিয়েছে, এগুলো ব্যাংকে আমরা কিন্তু আগে যেভাবে আমরা মেনটেন করতাম, রিসেন্টলি কিন্তু এগুলো একটু ঢিলেঢালা হয়ে গেছে। ঢিলেঢালা হয়েছে এই কারণে যে আমরা আসলে এই চারিদিক থেকে সবার ভিতরে একটা কনফিডেন্স গেইন করেছে, করোনা মনে হয় আর নাই। কারণ আমরা যখন আগে পেপার পত্রিকা দেখতাম বা অনেকে টিকা নিয়েও কনফিডেন্স বেড়ে গেছে যে যেহেতু টিকা অনেকে টিকা পেয়ে কনফিডেন্স বেড়ে গেছে, টিকা নেওয়ার পরেও কনফিডেন্স বেড়ে গেছে যে রাইট, অনেকে টিকা নেওয়ার পরেও কনফিডেন্স বেড়ে গেছে যে আমি মনে হয় টিকা ফার্স্ট ডোজ নিয়েছি, আমার মনে হয় হবে না, অত আমার মাস্ক লাগবে না, আমার আর ফ্রি চলাফেরা করলে কোনো অসুবিধা নেই। এইরকম করে কিন্তু সবার ভিতরে একটা ওপেননেস এবং কনফিডেন্স বিল্ড আমরা যে আমাদের অনুষ্ঠানের সময় তো সীমিত, তাই আমরা আপনার কাছ থেকে এখন শুধু এতটুকুই জানতে চাচ্ছি যে আপনারা আপনাদের পক্ষ থেকে পদক্ষেপটা জোরালো করেছেন কিনা? হ্যাঁ, আমরা কিন্তু জোরালো করেছি। আমরা তো আগে যে মেজার গুলো ছিল সেগুলো কিন্তু আবার রিএনার্জাইজ করেছি এবং আমরা আগে কোভিড এর মুহূর্তে মানে সিভিয়ার টাইমে আমরা যেসব মেজারমেন্ট গুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা স্টার্ট করি, বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস পদক্ষেপগুলো। রাইট। এবং সচেতন ভাবে কিন্তু আমার মনে হয় এই যে জায়গাটা কাজ করা উচিত, ব্যাংকাররা কিন্তু খুব সচেতন ভাবে কাজগুলো করছে
আর বাইরে এই জিনিসগুলো কিন্তু স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে, কারণ বাইরে জনসমাগম থেকেই কিন্তু কাস্টমাররা কিন্তু ব্যাংকে আসছে। এটা জি কিন্তু ব্যাংকের ভিতরে শুধু মেজারটা নিলে হবে না, বাইরের বিষয়টাও কিন্তু কিন্তু মানে প্যারালালি কিন্তু মানে স্ট্রিক্টলি কিন্তু হ্যান্ডেল করতে হবে। সবার ভিতরে সচেতনতা, আর সচেতন না হলেও মানে এই আইন কানুন প্রয়োগ করে মানুষের ভিতরে এই এই সচেতনতা ডেভেলপ না করলে এরাই কিন্তু ব্যাংকে আসবে, এরাই কিন্তু অন্য কিছু ছড়াবে। জি আপনাকে ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে একটু যেতে চাই। জনাব ইলিয়াস হোসেন, ডক্টর প্রফেসর ইলিয়াস হোসেন, আপনার কাছে আমরা একটা কথা শুনছিলাম, যদিও পরবর্তীতে কথাটা ক্লিয়ার করা হয়েছে যে কোনো লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা আসবে কিনা। কিছু কথা আমরা আকাশে বাতাসে শুনছিলাম, তারপর আমরা দেখলাম যে একটা স্পেসিফিক ঘোষণা এসেছে যে না, এই ধরনের কোনো কিছু সিদ্ধান্ত এখনো হয়নি। যদি কেউ ছড়িয়ে থাকে তাহলে সেটা গুজব ছড়িয়েছে। এখন হয়নি ঠিক আছে, কিন্তু সামনে হওয়ার সম্ভাবনা যদি থাকে সেটা কতটুকু আসলে যৌক্তিক হবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, জি মানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ সরকার, সেই সরকার কিন্তু অত্যন্ত বাস্তববাদী সিদ্ধান্ত নিয়েছে। আমরা কিন্তু এই করোনার 1 বছরে কমপ্লিট লকডাউনে কিন্তু কখনো যাইনি অন্যান্য দেশের মতো। কারণ আমাদের যে দেশ, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, এদেশের মোর দ্যান 50% মানুষ প্রতিদিন যদি ঘরের বাইরে যেতে না পারে তাদের খাওয়ার জুটবে না। সেক্ষেত্রে আমাদের সরকার কিন্তু গত 18ই মার্চের পর থেকেই যে লকডাউন বা মানে লকডাউনের কথা বলেছিল সেইভাবে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। ছুটি বাড়ানো হয়েছে 15 দিন, 1 মাস করে, তারপর আবার বাড়ানো হয়েছে, তারপর আবারও বাড়ানো হয়েছে। স্থান ভিত্তিক একটু ভিজিলেন্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম হয়তো 1-2 সপ্তাহ আমরা কড়াকড়ির মধ্যে ছিলাম, তারপর কিন্তু সরকার বাস্তববাদী পলিসি নিয়েছে। সুতরাং আমি মনে করি না সরকার এই পর্যায়ে লকডাউনের ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেটা নেওয়া কোনো যৌক্তিকও হবে না। কারণ করোনার প্রথম দিকে যে সেক্টরগুলো একেবারে বন্ধ হয়ে গেছিল, যেমন ট্যুরিজম সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, এগুলোতে কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ, শ্রম শক্তির একটা বড় অংশ নিয়োজিত আছে। এই সেক্টরগুলো যেভাবে হোক মানুষের ভয় কেটে গেছে এবং চালু হয়েছে। শুধু স্কুল কলেজগুলো খোলে নাই। সেগুলোর ক্ষেত্রে সরকার যদি ছুটি একটু বাড়ায় সেটা খুব একটা অসুবিধা হবে না। কিন্তু অর্থনীতির কিন্তু যে বিভিন্ন ট্যুরিজম সেক্টরটা নিয়ে কিন্তু একটু কথা আছে জি, প্রফেসর ডক্টর জি, ইলিয়াস হোসেন। জি, ট্যুরিজম সেক্টরটা খোলার যখন মানুষ উপচে পড়া ভিড়, আমরা জি, দেখেছি যে গত কয়েক সপ্তাহ আগে কক্সবাজারে এমন ঘটনাও ঘটেছে যে দর্শনার্থী যারা সেখানে পর্যটকরা গিয়েছিলেন ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে, সেখানে কোনো হোটেল মোটেলে সিট খালি ছিল না। তারা যে জি, বাসে করে গিয়েছেন সেই বাসে তাদেরকে ঘুমাতে হয়েছে। এমন জি। ঘটনা পর্যন্ত ঘটেছে। তো তারপরে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কক্সবাজার বা যে আমাদের দেশে যে পর্যটন কেন্দ্রগুলো আছে, যে জায়গাগুলোতে মানুষ বেশি ঘুরতে বেড়াতে যান, সেই জায়গাগুলোতে এখনো কিন্তু উপচে পড়া ভিড়। তো এই যে মানুষের অবাধ সেখানে ঘুরে বেড়ানো এবং স্বাস্থ্যবিধি না মানা সেই জায়গাগুলোতে, সেখান থেকেও কিন্তু মানে কোভিড আরো বাড়ছে বলে অনেকে মনে করছেন। না, সেটা নিঃসন্দেহে বাড়ছে। কিন্তু এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখন কিন্তু টেস্ট অনেক বেশি হচ্ছে এবং সে কারণে সংখ্যাও বাড়ছে। কিন্তু সাথে সাথে আপনি দেখেন যে মৃত্যুর হারটা কিন্তু সেই তুলনায় অনেক কম। যেমন আজকে 27,000 টেস্ট হয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা 3500, 3500 আইডেন্টিফাইড হয়েছে, কিন্তু সেই তুলনায় মৃত্যুর সংখ্যা কম। এখন আপনি যেটা বলছেন, আমি কিন্তু আপনাকে এর আগের বারই বললাম যে সরকার কিন্তু অনেক সময় পেয়েছে। আমার কথা, তাহলে কি আমি কক্সবাজার বন্ধ করে দেব? বন্ধ করে দেওয়া যাবে না, কারণ এগুলোর তো চেইন ইফেক্ট আছে। আমি যদি ট্যুরিজম বন্ধ করি তাহলে তার ইফেক্টটা গিয়ে ব্যাংকে পড়বে। আমি যদি ট্যুরিজম বন্ধ করি তার ইফেক্টটা খাদ্য উৎপাদনে গিয়ে পড়বে। সুতরাং আমাকে দেখতে হবে সেখানে যাতে একেবারে উপচে পড়া ভিড় না হয়। আমাকে কোনো না কোনো পর্যায়ে আমাকে তো একটা ওয়ার্কআউট করতে হবে। অর্থাৎ আমি যেটা বলছি যে আমাকে কিউরেটিভ এবং প্রিভেন্টিভ দুটো ব্যবস্থাই গ্রহণ করতে হবে। কক্সবাজারে বা ট্যুরিস্ট প্লেসগুলোতে যাতে অতিরিক্ত ভিড় না হয়, যে বাসগুলো চলাচল করছে সেই বাসগুলোতে যাতে দাঁড়িয়ে লোক না যায়, যে লোকগুলো রাস্তা পথে এখানে ওখানে যাচ্ছে সবাইরে যদি মাস্ক যাতে কম্পালসরি করে দেওয়া যায়, এবং যেই লোকটির কোভিড আইডেন্টিফাইড হলো তাকে তাড়াতাড়ি চিকিৎসার আন্ডারে বা কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, এবং সর্বোপরি আমাদের যে টিকা দেওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আরো দ্রুত করা সম্ভব। এখন
এই যে আমাদের 40-এর উপরে যে টিকা দেওয়ার নির্ধারণ করা হয়েছে, যে বয়স নির্ধারণ করা হয়েছে, সব লোক তো টিকা নিচ্ছে না, সেটাকে আরো দ্রুত করা দরকার। আমরা যদি 40-এর উপরের লোকগুলোকে সব টিকার আন্ডায় নিয়ে আসতে পারি, তাহলে এই করোনা ভাইরাস আমাদের বিস্তৃতি ঘটলেও মানুষের মধ্যে ভয় থাকবে না, মানুষ ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ভেরি মাচ থাকবে, এবং অর্থনীতিতে প্রত্যেকটা অ্যাক্টিভিটির সঙ্গে হাজারো অ্যাক্টিভিটির ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে। একটা চেনের যদি একটা শিকল নষ্ট হয়, তো পুরো চেনটাই কিন্তু নষ্ট হয়ে যায় আলটিমেটলি। সুতরাং ব্যাংকিং বলেন, ডোমেস্টিক ডিমান্ড বলেন, জি ভ্যালু চেন বলেন, সাপ্লাই চেন বলেন, সবগুলোই ডিস্টার্ব হবে। সুতরাং আমাদেরকে স্মার্ট পলিসি নিতে হবে, এবং সরকার অনেক সময় পেয়েছে, এখনো সরকার ভাবার সুযোগ আছে। আমাদেরকে প্রত্যেকটা কাজই চালু রাখতে হবে, কিন্তু আমাদেরকে সেই প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুটো ব্যবস্থাকেই অত্যন্ত শক্তিশালীভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলেই, কারণ অর্থনীতি, আমরা অনেক কষ্ট করে অর্থনীতি একটা মোমেন্টামের দিকে আসছে, যেটা জনাব রফিকুল ইসলাম সাহেব বলেন, আমি তার সঙ্গে একমত। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সে জায়গা থেকে আমাদের সেটাকে স্টপ করে দেওয়া উচিত হবে না। সুতরাং আমাদের যে এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা করতে হবে, সেফটি নেট প্রোগ্রাম বাড়াতে হবে, এবং রুরাল ইকোনমি, বাংলাদেশে একটা রিভার্স মাইগ্রেশন ঘটেছে এই করোনা কালে। একটা উন্নয়নের লক্ষণ হচ্ছে যে রুরাল টু আরবান মাইগ্রেশন হয়। কোভিড আমাদেরকে রিভার্স মাইগ্রেশনের সিচুয়েশনে নিয়ে গেছে। সুতরাং বেশিরভাগ মানুষ শহর থেকে গ্রামে চলে গেছে। সুতরাং গ্রামে যারা তারা কাজ করতে পারে, তাদের ডিমান্ডটা যাতে বাড়ে, ফলে গ্রাম অঞ্চলে উৎপাদন যাতে বাড়ে, তাহলে গ্রাম অঞ্চলে ব্যাংকিং ব্যবস্থা, সব ব্যবস্থা সেখানে কাজ করছে, তাহলে অর্থনীতির যে একটা শক্তি, মূল শক্তি, সেটি আমাদের বজায় থাকবে। সর্বোপরি আমাদের যে এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য দ্রুত আমাদের যে ইপিজেড গুলো, নতুন যে ইপিজেড গুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় আমরা আছি, এগুলো দ্রুত বাস্তবায়ন করা দরকার, আমাদের কর্মসংস্থানও সৃষ্টি করা দরকার। জি আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। জনাব রফিকুল ইসলাম, আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু ছোট্ট করে বলেন যে বর্তমান কোভিড অবস্থার মধ্যে অবস্থা যদি আরো একটু অবনতিও হয়, ব্যাংক তখন কি এমন মেজার নিতে পারে যাতে ব্যাংকের বিজনেসটা ক্ষতিগ্রস্ত না হয়? ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে দেশটা আমাদের সবার। এই দেশটা যে সরকার যে এককভাবে কোনোভাবেই এই কোভিড পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না, যদি আমাদের ভেতরে যদি সচেতনতা না থাকে। এই সচেতনতা ডেভেলপ করতে হবে আমার সবার ভিতরে। আর স্যার ইলিয়াস স্যার যেটা বললেন যে এইটা যে একসাথে সবাইকে মানে লকডাউন দিয়ে বন্ধ করে দেয়, এটা উনি আমি এটার বিপক্ষে। মানে কোনোভাবেই কিন্তু ইকোনমিটা আগের মতো সেই রকম লকডাউন দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করে এইটাকে মানে বন্ধ করে দেওয়া ইকোনমিক মোমেন্টামকে, এটা আমি মনে করি। কারণ যদি এটা হয়, আলটিমেটলি কিন্তু আপনি দেখেন ইকোনমিক স্লোনেস একটা ক্রিয়েট হবে, এবং এইটা কিন্তু পুরো একটা সাইকেলকে, ইকোনমিক সাইকেল কিন্তু এফেক্ট করবে। আর আমরা যেহেতু যত কথাই বলেন, দেখেন আমাদের কোভিড শুরু হলো, এর পরপরই কিন্তু আমাদের গার্মেন্টস স্যালারি দেওয়া শুরু হলো, তাই বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো রেজিলেন্স পাওয়ার কিন্তু এখন কম। অতএব যে কোনো ভাবেই হোক, সাধারণ ছুটি ঘোষণা না করে, লকডাউন না দিয়ে, জাস্ট সবার ভিতরে সচেতনতা ডেভেলপ করে দেশটা আমাদের সবার এই ইকোনমিটাকে আগায় নিতে হবে। এভাবেই কিন্তু সবাইকে কাজ করতে হবে, ইনক্লুডিং ব্যাংকিং ইন্ডাস্ট্রি। জি আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এতক্ষণ উপভোগ করার জন্য। আমরা কিন্তু প্রতি শুক্রবার আপনাদের জন্য অনুষ্ঠান নিয়ে আসি এবং চেষ্টা করি বাংলাদেশের ইকোনমি নিয়ে কিছু কথা বলতে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে এবং কোভিড-19 এর প্রভাব নিয়েও আমরা কথা বলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এই হচ্ছে কথা। কারণ আপনাকে বাঁচতে হবে, আপনার পরিবারকে বাঁচাতে হবে। যদি সবাই ভালো থাকতে চান, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনার পাশের জন যদি না মানুক, কিন্তু আপনাকে মানতে হবে। পাশের জনকে আপনি বলতে পারেন মানার জন্য, সে মানবে না মানবে সেটা তার ব্যাপার, কিন্তু আপনি মেনে চলবেন। এই আশাবাদ ব্যক্ত করেই আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি।